কথায় আমার সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। আজ দুর্গার অধিবাস, কাল দুর্গার বিয়ে, মা কাঁদেন, মা কাঁদেন ধুলায় লুটায়ে। সেই যে মা দুধ দিয়েছেন গলা ভিজিয়ে, বাপ কাঁদেন, বাপ কাঁদেন দরবারে বসিয়ে। শৈলেন ঘোষের আমার নাম টায়রায় কাজের পর প্রকাশনা জগতে প্রচ্ছদ ও অলঙ্করণ শিল্পী হিসেবে প্রায় নিয়মিতই হয়ে গেলেন প্রণবেশ মাইতি। পেশাগত ব্যস্ততার মাঝেই দিব্যি চলতে থাকল নানা ভাবনা, উদ্ভাবনী, পরীক্ষা নিরীক্ষা। কলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডলে তখন সে এক সমৃদ্ধ সময়। জনপ্রিয় লেখকদের বইয়ের ছবি আঁকেন অসামান্য শিল্পীরা। সেই বৃত্তে দিব্যি নিজের জায়গা করে নিতে পেরেছিলেন তিনি। আর বরাবর পথপ্রদর্শক মেনেছিলেন পূর্ণেন্দু পত্রিকে। এনবিটির একটা ওয়ার্কশপ আমি আছি, আমরা কয়েকজন, আর এই ছিলেন পূর্ণেন্দুদা আর মাখনবাবু, দুজনে ছিলেন। মাখনবাবুকে আমরা খুব কম সময় পেয়েছিলাম, যাই হোক, কিন্তু পূর্ণেন্দুদা মন এই বলে, এই তুই কীভাবে কাজ করবি রে, পেপার কাটিং? আমি বললাম হ্যাঁ পেপার কাটিং, ঠিক আছে আমি তোর কাজ দেখব। বলে সত্যি সত্যি মানে আমি কাজ করছি, আমার নিজেরই খারাপ লাগে যে পূর্ণেন্দুদা আমাকে আমার কাজ দেখছে বসে বসে। হ্যাঁ, যাই হোক, সেই গেল। তারপরেই করলেন রাম রাবণের যুদ্ধ। ওখানে যুধাজিৎ, সুব্রত চৌধুরী আর পূর্ণেন্দু পত্রী। যুধাজিৎ আর ওরা দুজনে ব্রাশ আর পেন, আর উনি করলেন পেপার কাটিং। আমি একটু রিয়েলিস্টিক টাচে করতাম, কিন্তু ওনার যে ওই যে ফর্মগুলো নিয়ে না, উনি কি মানে দুর্দান্ত কাজ করলেন। এখন আমাকে ওইগুলো শিখতে হয় যে পূর্ণেন্দুদা কীভাবে এই কাজটা করলো। মাঠ ভাঙে কালপুরুষ অমর মিত্রের এটা সময়টা হচ্ছে যখন আমি এই দশকের আড্ডা, অমৃতায়নের আড্ডার সময় করা। এটা একটা বিয়ের কার্ড। উলু উলু উলু, আমার খোকন মনির বিয়ে, গায়ে হলুদ দিয়ে মুঠো মুঠো খই, ঝিনুক ঝিনুক দই। আনন্দমালা যখন ফার্স্ট এলো, আমি দ্বিতীয় সংখ্যা থেকে কাজ করতে আরম্ভ করলাম। আমার ওই বললাম থেকে পোর্ট ট্রাস্টের অফিস থেকে দুপুরে 1 ঘন্টা আমার ওইখানে কেটে যেত, চলে আসতাম। একবার সমস্ত কাজ হচ্ছে, ছড়াগুলো আমাকে দিয়েছে, ছড়াগুলো কর। আর আমি যথারীতি পেপার কাটিং। আমি বললাম না, আপনার এই কাজ কোথায় গেল আপনার? আরে দাঁড়া না, আরে আমি সম্পাদক, তো আমার না গেলেও চলবে, যদি পাই আমার শেষে আমি দেব। সত্যি শেষে দিল একটা কালাম। একটা কালাম দেওয়ার পরে যে লেখাটা পড়লাম, তাতে একটু মানে অনেক দিন কাজ করবার পর সময় হয়ে এসছে, একটা বিষণ্ণতা, মেলাঙ্কলি পুরো এটাতে ছিল। আমি ওই একটা চেয়ার এর ছবি এঁকেছিলাম, কিন্তু ওর শ্যাডোটা ছিল একেবারে বই শেষ পর্যন্ত, মানে পেন্টিং যতখানি পাই। বলে এটা কি করেছিস রে? খুব ভালো করেছিস, খুব মানে আমি বলছিলাম সূর্য বা শেষ এতে যখন আসে ওই ছায়াটা লম্বা হয়ে যায়,
ওই মেলাঙ্কলি এটাকে নিয়ে এসেছিলাম। ও পূর্ণ বাচ্চা ছেলের মতন প্রশংসা করা আমাকে সত্যি এখনও এ করে ভীষণভাবে, মানে পূর্ণদার মতন লোক কোনোদিন পেলাম না কাউকে। কম্পিউটার যদি আর 10-15 বছর আগে আসতো তাহলে আমাদের হয়তো কি অন্তত ভালো ফ্রন্ট পেতে পারতাম, বাংলা ফ্রন্ট। কারণ এতগুলো নিয়ে কাজ করা অনেক অসুবিধে ছিল, যেটা এখন কম্পিউটারের দৌলতে হয় কি ওটাকে অনেক সহজে করা যেত। সেটা সত্যজিৎও পেলেন না, অনিন্দ্যপত্রীও পেলেন না। আর মধ্যিখানতে হলো কি এখন তো ক্যালিগ্রাফি একেবারে শেষ হয়ে গেল, ক্যালিগ্রাফি আর কেউ করে না। বন্ধুদার ক্যালিগ্রাফি সত্যি দেখবার মতন, কীভাবে মানে এক একটা ক্যালিগ্রাফি কীভাবে কথা বলিয়েছে ভাবা যায় না। কাগজ কেটে কেটে তৈরি করা কোলাজকে প্রচ্ছদ হিসেবে ব্যবহার করা প্রণবেশ মাইতির কাজের অন্যতম ধারা। জার্মানির রূপকথার একটি সংকলন গ্রন্থের জন্য প্রথম এই ধরনটি প্রয়োগ করেছিলেন তিনি। হঠাৎ একদিন, তখন নিউ আলিপুরে থাকি, দেখি ময়ূক আর তাস্তিক কৃষ্ণা দুজনে আমাদের বাড়ি। ওদের সাথে আমার একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছিলো। কি ব্যাপার, এটা আমাকে কয়েকদিনের মধ্যে করে দিতে হবে। হ্যাঁ, জার্মান রূপকথা, নিহার ভট্টাচার্য। করবো কী করে, এই পারলে এখনই আমাকে কাজ করতে হবে, নাহলে আমাকে টিকিট ক্যান্সেল করতে হয়। হ্যাঁ, তখন বললাম যে আমি তো এমনি মোটা লাইনে করি, এক কাজ করা যায়, পেপার কেটে, ওটা পোল্যান্ডের একটা পত্রিকাতে দেখেছিলাম কলেজ টাইমে, পোল্যান্ড পত্রিকাতে পেপার কেটে ডিজাইন করেছে। এটা পড়ে নিয়ে প্রথমেই আমি তখন মার্বেল পেপার, মানে প্যাস্টেল পেপার না, মার্বেল পেপার দেখলাম পাড়াতেই দোকানে পাওয়া যায়, ওই কেটে কেটে দেখলাম আর বেশ হচ্ছে তো, সেই প্রথম কাজ করা। ওনাকে আমি দেখেছি কাজের মধ্যে দিয়ে দেখেছি, মানে ওনার কাজ ছাপা হতো। কনভেন্সদা যেটাকে খুব গুরুত্ব দিয়েছেন কাজের ক্ষেত্রে, আগে সেরকম ভাবে কেউ চর্চা করেছেন কিনা আমার জানা নেই, সেটা হচ্ছে পেপার কাট আউট, পেপার কোলাজ, পেপার কাট আউট। এই পেপার কাট আউটটা খুব শার্প এজ, খুবই তীক্ষ্ণ রেখার মতো। তো সেদিক থেকে উনি একটা অভিব্যক্তি তৈরি করেছেন, পেপার কাট আউট করে একটা অভিব্যক্তি তৈরি করেছেন, এবং সেটা খুবই গ্রাফিক বলা যেতে পারে, খুবই তীক্ষ্ণ, বোল্ড। বিশেষ করে কালো কাগজকে উনি যেভাবে ব্যবহার করেন, ফর্মকে যেভাবে ব্যবহার করেন, ইলাস্ট্রেশনের যে যতগুলো ধারা যেরকম আছে তার মধ্যে পেপার কাট আউট করে উনি একটা বিশেষ ধারা তৈরি করেছেন এবং বিশেষ একটা ঘরানা তৈরি করেছেন। সেদিক থেকে প্রণবেশদা খুব গুরুত্বপূর্ণ কাজের দিক থেকে আর কি। কারণ ইলাস্ট্রেশনে এখানে যে ধরনের কাজ হয়, বিশেষ করে রেখার উপরে জোর দিয়ে বেশি কাজ হয়, হাতে আঁকা, হাতে রেখা, ক্রোকুইল নিব দিয়ে কাজ, যেগুলো প্রায় এখন নেই বললে চলে, উঠে গেছে। সেই জায়গা থেকে প্রণবেশদা একটা প্রত্যক্ষভাবে পেপার কাট আউটকে খুব গুরুত্ব দিয়েছেন এবং সেটা খুব সফলভাবে ব্যবহার করছেন। কাজের পরিসর যত বেড়েছে তত ভিড় করেছে নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষার ভাবনা, বেড়েছে অভিজ্ঞতাও। দেশ বিদেশের প্রচ্ছদ অলঙ্করণের সঙ্গে পরিচিত করেছেন নিজেকে, তৈরি হয়েছে কাজের নিজস্ব দর্শন। প্রচ্ছদটাকে আমি নিছক একটা গ্রন্থসজ্জা বলে মনে করি না, এটাকে দুরকম ভাবে বলা যায়। একটা হচ্ছে সিডাকশন, ফুসলানো, মানে আমি এমন কাজ করব যাতে আপনাকে এ করতে হবে, আপনি বইটা টানবেন, কিন্তু সেটা একেবারে মানে সুন্দর বলে তাই না, তার মধ্যে মূল সুর যে বইটার সেইটাকে রাখা। হ্যাঁ,
কিন্তু এর প্রথমে আপনাকে মনে রাখতে হবে, আপনি যাই কিছুই করুন না কেন সেটাকে কিন্তু দেখতে সুন্দর হওয়া চাই। সেই এতে আমি বলবো এটা আমন্ত্রণপত্র, যে কোনো এই কার্ড এলে যাতে আমি গ্রহণ করতে পারি, নেওয়া যায়। বই ধরুন 300 পাতায় যে কথাটা বলা হলো, আমাকে একটা পাতায় সেই জিনিসটাকে জানাতে হবে। মানে এটা সত্যি খুব কঠিন কাজ। আমার এ হচ্ছে প্রথমেই জিনিসটাকে জানিয়ে দেওয়া, কি কি অন্তত একটু আভাস দেওয়া, সেইটাই সব সময় এভাবেই। কিন্তু আমার কাছে হচ্ছে মাত্র একটি পাতা, সেটা সব সময় মনে রাখা। সেই জন্য সব এতে আমি একটু সিম্বলিক এতে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সঙ্গে ওই দর্শনধারী কথাটা আছে, সেটাও যেন সঙ্গে থাকে। সত্যজিৎ ও তার দুই পূর্বপুরুষ, এটা আলোচনার বই। এই সত্যজিতের ফেসটাকে আমি সত্যজিৎ রবীন্দ্রনাথের একটা ফেস করেছিলেন, একটা পেপার কেটে সরিয়ে দিয়ে এখানেও ঠিক তাই করেছি। আর বারপ্যান তার পুরনো আর নতুন দুটো ছবি দিয়ে ওই রেপটাকে আমি ফিল্ম স্ট্রিপের এনেছিলাম। পূর্ণবেশদা অসুস্থ হয়ে হসপিটালে ছিলেন। একটা বাণী বসুর একটা ধারাবাহিকে উনি ইলাস্ট্রেট করছেন। আমাকে অনুরোধ করায় যে পূর্ণবেশদা 2-3টে সংখ্যা করতে পারবেন না, কারণ হাসপাতালে আছেন, আমি যদি বিকল্প হিসেবে করি। তা আমি তখন আমি পড়লাম, আমি তো পড়তাম না ওটা তেমন, তো সেটা আমি পড়লাম, পড়ে আমি 2-3টে সংখ্যা বিকল্প হিসেবে কাজ করলাম। সেই বিকল্পগুলো উনি হাসপাতালে শুয়ে দেখলেন বিছানায়, দেখে উচ্ছ্বসিত একদম, দিয়ে আমাকে ফোন করলেন হাসপাতাল থেকে যে তুমি অসাধারণ কাজ করেছো, আমি ভাবতেই পারছি না যে এইটার এরকম হতে পারে। ওই ন্যারেটিভ ব্যাপারটা আমি কিন্তু মনে করি না। ন্যারেটিভ হচ্ছে সাম পার্টস অফ দ্য ফিকশন, সেটাকে আমি কেন এতে আনতে যাব? যেটা আপনি ফেলুদা সিরিজে দেখবেন, আমি সত্যিই অনেক দিয়েছেন, ঠিকই আমাদের দিয়েছেন, কিন্তু আমি ফেলুদা সিরিজকে একেবারে মেনে নিতে পারি না। সব এতে ওই রকমভাবে ন্যারেটিভ কাজ। কিন্তু পূর্ণেন্দুর আগে আমরা সত্যজিৎকে দেখেছি কিভাবে কভার কথা বলেছে। হ্যাঁ, তবে সত্যজিৎ তো অনেক দূরের মানুষ ছিলেন আমার কাছে। পূর্ণেন্দু কাছে সামনে হতো, এইগুলো আরও বেশি দিন ধরে পূর্ণেন্দুকে যদি পেতাম ভীষণ ভালো লাগতো। আর একটা ভালো কিছু দেখলে, আমি যেমন বলছি শার্লক হোমসের শ্রেষ্ঠ গল্প করেছিলাম, ওনার আমার ঠিক মানে 221 টান বোধহয় হবে বেকার স্ট্রিট, ওইটা দিয়ে আমি কভার করলাম, নিচে ছোট্ট করে লিখেছিলাম। পূর্ণেন্দু দেখে আমাকে বলে, এই তুই কী করেছিস রে, বাহ! মানে সত্যি ওইভাবে অ্যাপ্রিসিয়েশন পাওয়া অন্য কাছে পাইনি। আর একটা ব্যাপার হচ্ছে, এই আমি কাভারের মধ্যে স্পেসের একটা ভীষণ রকমের দেখি, স্পেস ছাড়া যেন হাঁসফাঁস না করে এই রকমভাবে পুরো পেপারটাকে আমি কখনো নিই না, একটুখানি রাখি যেন আলো হাওয়া খেলতে পারে এইরকমভাবে। আমার কম্পোজিশনগুলো দেখবেন ওইরকমভাবে রাখা। কাভারে যে ট্রিটমেন্ট করলাম, ভেতরের
এটাও তাই করব। কাভার যদি পেপার কাটিংয়ে করি, আমি ভেতরের কাজগুলো পেপার কাটিং করব। লিনোতে যদি করি কাভার বা লিনো টেকনিকে, ভেতরটাও আমি ইলাস্ট্রেশনগুলো সেইভাবে করব। তবে ওই সিকোয়েন্সগুলো আমাকে দেখতে হবে। যেমন ধরুন ওই এর নামটা কি, মনোরঞ্জন ব্যাপারী, ওর একটা কাজ করছিলাম। উনি একটা জায়গায় বলছেন আমাকে একাকে 150 জনের খাবার বানাতে হতো। হ্যাঁ, সমস্ত কিছু কাটাকুটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু 150 জনের খাবার বানাতে হতো। আমি এটা বিশ্বাস করিনি, এটা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তা আমি ওখানে টিপ্পনি কাটলাম যেতে 8-10টা উনুন একটা কড়া আছে, আর একজন ওই করে যাচ্ছে। এইখানে উনি যেটা বলেছেন তার চেয়েও আমি বাড়িয়ে দিলাম, যাতে লোকের চোখে লাগে তুমি মিথ্যে কথা বলছো, এইভাবে হয় না। এটা ইলাস্ট্রেশনের ইয়ে। আর ইলাস্ট্রেশন ওই বলেছি কেন অনুবাদ করতে যাব, আমি কিছু তো বলতে চাই। হ্যাঁ, উনি যেমন বলছেন আমিও যেমন বলতে চাই। যেমন একবার ভুল শব্দটাকে আমি ভুল করে লিখেছিলাম, তা আমার বন্ধু সুব্রত সেনগুপ্ত তখন এটা দেখতেন, তিনি ওটাকে কী করলেন, জুড়িয়ে দিলেন, বুঝলেন। এমন ঘটনাও ঘটেছে। হ্যাঁ, আরও আমি অনেক জায়গায় এটা বলেছি, যেমন ওই একটি ছেলে এতে ঘুরে বেড়াচ্ছে, মা আর ছেলে, ছোট ছেলে বুক ফেয়ারে ঘুরে বেড়াচ্ছে, এ বই দেখছে ও বই দেখছে, কোনো বই ওর পছন্দ হচ্ছে না। শেষ পর্যন্ত গিয়ে একটা স্টলে গিয়ে একটা বাংলা বই টেনে নিল। তা আমি সেখানে ইলাস্ট্রেশন করলাম, মায়ের কোলে ছেলেটা বসে আছে, কানেক্টটা দেখি। লেখক আমাকে বললে, হ্যাঁ পূর্বেশদা, আমার গল্পে কোনো জায়গায় এটা নিয়ে আপনি ওই সিকোয়েন্সটা তৈরি করলেন। আমি কি বলবো, আমি বলতে চেয়েছিলাম যে তার আসল জায়গা হচ্ছে ওইখানটাতেই। হ্যাঁ, সে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে গেল না, সে ওই বাংলা মায়ের কাছে গিয়েছে। ছবি আঁকার পাশাপাশি মন দিয়েছেন ক্যালিগ্রাফির প্রতিও, রেখে গিয়েছেন নিজস্ব ছাপ। নন্দলাল বসু যে শিল্পের নাম দিয়েছিলেন লেখাঙ্কন, সেই শিল্পের ধারায় একসময় উল্লেখযোগ্য কাজ করে গিয়েছেন সত্যজিৎ রায়, খালেদ চৌধুরী, পূর্ণেন্দু পত্রী, পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়, দেবব্রত ঘোষ প্রমুখ শিল্পীরা। তাদের পাশাপাশি উচ্চারিত হতে পারে তার নাম। তবে এই শিল্পের ধারাতেও তিনি আদর্শ মেনেছেন অগ্রজ পূর্ণেন্দু পত্রীকে। অনন্দমঙ্গলের বইয়ের নামটা বড় হবে, তারপরে লেখকের নাম একটু ছোট হবে, এই জিনিসটা সেই আমল থেকে তৈরি হয়ে এসছে। 1778 খ্রিস্টাব্দে হুগলিতে ছাপা হয়েছিল প্রথম বাংলা বই, হ্যালেডের আ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তারও 38 বছর পরে 1816 সালে বাংলা ভাষায় প্রথম সচিত্র বইটি প্রকাশ করলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। সে আমলের কলকাতার ফেরিস অ্যান্ড কোম্পানি থেকে ছাপা হয়েছিল ভরতচন্দ্র রায়গুণাকরের লেখা অন্নদামঙ্গল নামে একটি সচিত্র বাংলা বইটি। বইটিতে ছবির সংখ্যা মোট 6টি। শিল্পী ছিলেন রামচন্দ্র রায়, উনি হলেন মুদ্রিত বাংলা বইয়ের প্রথম চিত্রকর। শিল্প নিয়ে ভাবতে ভাবতেই কখন যেন তার ভাবনায় এসে গিয়েছেন শিল্পীরা স্বয়ং। বিগত সময়ের অনালোচিত প্রচ্ছদ শিল্পী ও অলঙ্করণ শিল্পীদের নিয়ে শুরু করেছিলেন অন্বেষণ। সেই চলার পথেই খুঁজে পেয়ে গিয়েছিলেন কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যগ্রন্থের প্রচ্ছদ শিল্পীকে। নেপথ্যে ছিল এক তথ্যগত ভুল। হরিপদ রায় বলে একজন আর্টিস্ট ছিলেন, তার কাজ দেখেছিলাম, অনেক পরে জেনেছিলাম নামটা। চায়ের একটা এক্সিবিশন হয়েছিল, চায়ের উপরে, চায়ের অ্যাডের উপরে। সেখানে খুব পণ্ডিত লোক
ওটা অর্গানাইজ করেছিলেন, চায়ের বিজ্ঞাপন। রনেন তো ছিলেনই পুরনোতে। একটা ছিল মানে কি চাখোর বলে একটা ছবি ছিল, সেটা পিসি রায়ের নাকি আঁকা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আঁকা। ঠিক আমি যেভাবে বসে আছি এইভাবে বসে চায়ের কাপটা হাতে নিয়েছে। মানে খুব ডিফিকাল্ট ড্রয়িং, ফোরশর্টন হচ্ছে পিসি রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আঁকা। আমি কোনো মতে বিশ্বাস করতে পারিনি। আমি আর্টিস্টদের উপরে লেখা আরম্ভ করলাম যখন, এটা প্রয়োজনে, কারণ আমাদের কেউ চেনে না, আমাদের কেউ করে না, সেই জন্য আমি এবার হরিদাস সেন থেকে আরম্ভ করলাম লেখা। আমার ওই লেখা যদি করেন দেখবেন সমস্তই হচ্ছে ইলাস্ট্রেটার, কভার ডিজাইনার, এদের নিয়ে আমি লেখা। তা হরিপদ রায়ের উপরে লিখবার পরে আমি আছি কলেজ স্ট্রিটে বোধহয়, তখন হঠাৎ একটা ফোন এলো আমার কাছ থেকে। একজন মহিলা বলছেন, এরকম আমার দিদা, আপনি এর উপরে লিখেছেন, আমার দিদা একবার আপনার সাথে দেখা করতে চায়। আপনার দিদা কী করেন? বলে হরিপদ রায়েরই ফ্যামিলিরে। আপনি ঠিকানা বলুন। ঠিকানা বললো। আমি একদিন সত্যি গেলাম। এই কথা বলবার পরে বলল, কী কী বই আপনার কাছে আছে? সেইখানে আমাকে সঞ্চিতাটা দেখালো। বঙ্গীয় সাহিত্য পরিষদে গিয়ে খোঁজ খবর লাগালাম। তা পুরনো শনিবারের চিঠি আমাকে একজন বলল, আমি ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছি, যাই হোক, উনি বললেন আপনি এই সময়কার এটাতে দেখুন, শনিবারের চিঠি দেখুন, ওখানেই উনি কাজ করতেন। সত্যি ওখান থেকে পেলাম এইচপি রায়ের কথা। তারপরে এই ভদ্রমহিলা আমাকে বললেন, হ্যাঁ এইচপি রায়, শান্তিনিকেতন টেন্ট, হ্যাঁ, উনি এরকমভাবে লিখতেন। সেইটাকে এইচপি রায়ের নাম কজনই আমরা বাজারি বলুন। একজন নতুন প্রকাশকের দেখছি সিরিজ একটা, মানে যে বইগুলো বেরোচ্ছে পরপর, এটা অন্য ধরনের ছবি, অন্য ধরনের কাজ। তো দেখছি নামটা প্রণবেশ মাইতি। যেহেতু আমরা সেই সময় প্রচুর বই বিক্রি করতাম, ওই প্রকাশক আমাদের বই দিয়ে, তাই বলে আপনি এই লোকটাকে আমার সাথে একটু আলাপ করে দিতে পারেন? বললে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো একদিন প্রণবেশ মাইতির সাথে উনি নিয়ে এলেন, এবং তখনকার কাজটার আর এখনকার কাজের তো অনেক ফারাক আছে। কারণ তখন তো প্রথমে একটা বেসিক ছবি দিতেন, বেসিক ছবির ওপরে ট্রেসিং এ কাট আউট করা থাকতো যে ব্লকটা কাটা হবে কোথায়, মানে জিঙ্কটা কোথা থেকে কাটা হবে, এবং রঙের পাশে একটা গাইডলাইন থাকতো রঙের, এই গোল্লা করে করে, আর সেই রঙগুলো কোন কাট আউটে কোন রং যাবে সেইটা একটা দিতেন। আর এই অরিজিনাল যে ইয়েটা থাকতো সেটা একটা আপনার এটা রাফ ছবি অনেকে করতেন, আবার অনেকে একটা খুব ফাইনাল ছবি করে কাট আউট আলাদা বানিয়ে। ডিজিটালে আমি কাজ করি কিরকম জানেন তো, মোটামুটি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে জিনিসটাকে তৈরি করলাম। তারপরে ওই কম্পিউটারের ব্যাপারটা আমি এখন ঠিক মতন পারি না। আমার এক বন্ধু আছে, তাকে বলি তুই এইটা এই কর, এটা ওই কর, হ্যাঁ, ও আমাকে ওইগুলো কম্পিউটারে বসে বসে করে দিচ্ছে। কম্পিউটারে অনেক সুবিধে আছে। একটা কালার করবার জন্য আমাদের যে পরিশ্রম আগে করতে হতো, এখন তা করতে হয় না। 1 সেকেন্ডের মধ্যে একটা নক করে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি। 91-এ আমি নোমা অ্যাওয়ার্ড পেয়েছিলাম এই ছবিটার জন্য। এটা 4 বছর অন্তর কয়েকটা সাথে, মহাদেশের সাথে একটা প্রতিযোগিতা হতো। এই ছবিটা হচ্ছে কি বলে পঞ্চতন্ত্রের একটা গল্প। দীর্ঘ শিল্পী জীবনের পথ চলায় ক্রমশ এক মহিরুহ হয়ে উঠেছেন প্রণবেশ মাইতি। সে মহিরুহের ছায়ায় ধীরে ধীরে আশ্রয় নিতে এসেছেন নব্য প্রজন্মের প্রতিনিধিরা। তাদের সঙ্গে এসেছে নতুন চিন্তা ভাবনা।
সেই চিন্তাভাবনাকেও দিব্যি আপন করে নিয়েছে তার দরাজ মন। শিল্পের সামগ্রিক অবক্ষয়ে তার হতাশা আসে ঠিকই, তবু আশাবাদী সে মন বলে ওঠে, এখনো কিন্তু ভালো কাজ হয়ে চলেছে। সাদা কালোর সেই দুনিয়া যা লেখানে ইতিহাসে অতি ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে। আমার সময়, আমার সময়, আমার সময়,